আজ ভয়াল ২৯ এপ্রিল ১৯৯১ সালের এই দিনে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস তছনছ করে দিয়েছিল দেশের উপকূলীয় জনপদ। এলাকার মানুষ জানান, সেদিন স্থায়ী বাঁধের কারণে দক্ষিণ পূর্ব উপকূলীয় অঞ্চলের প্রায় ১,৩৮,০০০ মানুষ নিহত হয়। কিন্তু তারপরও আজও তাদের উপকূলে স্থায়ী বাঁধ নেই। তাই সেই ভয়াল ঘটনা এখনও দুঃস্বপ্নের মতো তাড়িয়ে বেড়ায় উপকূলবাসীকে। কামরুল ইসলাম ইন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। ৯১-এ জলোচ্ছ্বাসের তোড়ে ৪ সন্তানকে ভেসে যেতে দেখেছেন তাব্বের চরের অভাগিনী মা পুতিলা বেগম। মনের অজান্তে কখনো ভেবে বসেন, এই বুঝি ফিরে আসবে তার আদরের সন্তানরা। তাই এখনো কুতুবদিয়ার বাঁধের পাশে ঘর পেতে সন্তানের অপেক্ষায় থাকেন মা পুতিলা বেগম। ৩৪ বছর আগে পুতিলা বেগমের বোন আয়েশা বেগমও সাগরের জলে হারিয়েছেন ২ সন্তান। তিনি সেদিন সব হারিয়ে ঘরে ফিরেছিলেন একটি গাছের চিহ্ন দেখে। '৯১ এর ঘূর্ণিঝড়ে বেঁচে ফেরা মানুষগুলো দেখেছেন রাস্তাঘাটে, বিলে, নদীর পাড়ে পচা গলা মানুষের লাশ। মরা এগুন আনিয়ে দহন করছি, তোর আর বিভিন্ন ধরনের লাশ দহন করছি আর গোমাই হওয়া দুয়া হওয়া মানে বাঁধা। এত ঝড় তুফানের পরও ভাগ্য বদলায়নি এই দ্বীপের মানুষের। তারা বলছেন ৯১-এর মতো ঘূর্ণিঝড় আবারও এই উপকূলে হানা দিলে নিশ্চিহ্ন হবে কুতুবদিয়া। জীবনে কি দন দূর মধ্যে খয়ের বেড়ে সীমালয়, কিন্তু এখনো তো ঝুঁকি পড়ে না। এই বছর তো ঢুকে অনেকে শ্বাস গড়ে থাকতো না। এখনো বেরিয়ে ইয়াদের দিন না মানিব, ইয়া বেরিবা দিন না মানিব। গেল ৫০ বছরে ছোট হয়ে আসছে দ্বীপটি। দ্বীপের পশ্চিমে সাগর গিলে খেয়েছে ৪ কিলোমিটার বসতি। অনেক অনেক ঘর গিয়ে গেল বছর প্রায় ২০০ ঘর হইতে ৩০০ ঘর মতো উঠে গিয়ে উত্তরটা হয় যে কজন মানুষ এখনো কুতুবদিয়ায় নারী টানে বসবাস করছেন, তারা চান একটি স্থায়ী বেড়িবাঁধ। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। বাম্পার ফলন হলেও শ্রমিক সংকটে চলতি বোরো মৌসুমে ধান কাটা নিয়ে বিপাকে বরিশালের আগৈলঝাড়ার কৃষক। অন্যদিকে আগাম বন্যা ও অতিবৃষ্টির পূর্বাভাসে শঙ্কায় তারা। এর উপর কৃষি অফিস থেকে ধান কাটার জন্য কোনো মেশিন বা যন্ত্র না দেয়ায় দুর্ভোগের যেন সীমা নেই কৃষকের। এমন অবস্থায় ৮০ ভাগ ধান পাকলেই তা ঘরে তোলার জন্য তাগিদ দিয়েছে উপজেলা কৃষি অফিস। স্বপন দাসের তথ্য ছবিতে প্রতিবেদন। বরিশালের আগৈলঝাড়ায় চলতি বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হলেও হাসি নেই কৃষকের মুখে। জমির পাকা ধানের ৬০ ভাগ ঘরে তুললেও বাকি ৪০ ভাগ আধা পাকা ধান এখনও রয়েছে জমিতে। শ্রমিক সংকটের কারণে সময় মতো ধান ঘরে তুলতে পারছেন না তারা। কৃষকরা জানান, ৮০০ থেকে ৮৫০ টাকা মজুরিতেও ধান কাটা শ্রমিক মিলছে না। এ অবস্থায় বেশিরভাগ কৃষকই পরিবারের সদস্যদের নিয়ে ধান কাটছেন। কৃষকরা জানান, কৃষি অফিস থেকে ধান কাটার জন্য কোনো মেশিন বা যন্ত্র না দেয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। এই মুহূর্তে বৃষ্টি হলে জমিতে পানি জমার পাশাপাশি ধান ঝরে জমিতেই নষ্ট হবার শঙ্কায় তারা। আমাদের ধান কাটার শ্রমিক পাইতেছি না। যে শ্রমিক আগে ৬০০-৭০০ টাকা, এখন ১,০০০ টাকাও পাওয়া যায় না। আগে ধান দিয়েছে, ওই খোঁজ খবর নিয়েছে, ধানে কি অবস্থা না অবস্থা ওইটা দেখতে আসতো, এখন কেউই আসে না। ৩.৫ কুড়া বই লাগাইছি, কিষাণ বদলা পাই না, ধান উঠাইতে পারি না, দর দামে বনে না। আমরা কিষাণ পাই না, এরকম অবস্থা হইলে আমরা নিশ্চয় হয়ে যাব। কিছু কিছু এলাকায় দেশের বিভিন্ন জায়গা থেকে এরই মধ্যে ধান কাটা শ্রমিক আসতে শুরু করেছেন। তবে চাহিদার তুলনায় সেই সংখ্যা খুবই কম। শ্রমিকরা বলছেন, মজুরি কম হওয়ায় অনেকেই দূরের এলাকায় ধান কাটতে আসতে চায় না। আমরা মংলার থেকে ২০-২৫ জন লোক আসি সবসময় প্রতি বছর, আর এই বছর আমাদের পড়তে হচ্ছে না, এই জন্য লোকজন কম আসছে। আমরা মাত্র ৬ জন লোকও আসে না, আর পড়তা ঠিক মতন হয় না, সেই জন্য আমরা লোকও হয়নি, তাই ৬ জন লোক আসছি। আমাদেরকে ৮৫০ টাকা মজুরি দেয়, হয় না, তারপরেও গরিব মানুষ কাজে পেটে তাগুতে করতে হয়, তাই করছি। এদিকে বৃষ্টির হাত থেকে ফসল বাঁচাতে ধান শতকরা ৮০ ভাগ পেকে গেলে কাটার পরামর্শ দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। আবহাওয়া যে কোনো সময় খারাপ হতে পারে, আবহাওয়া তো মানুষের কোনো হাত নেই। সেক্ষেত্রে যন্ত্রের ব্যবহারটা আমরা দিতে পারলে হয়তো কৃষকরা আরও বেশি উপকৃত হতো, সেটা দিতে পারি নাই। এজন্য সরকার হয়তো আগামীতে এই বছর হয়তো কোনো একটা তান্ত্রিক ঝামেলায় দিতে পারেনি, হয়তো আগামী বছর আমাদের কৃষি যন্ত্র বরাদ্দ আসবে। আগৈলঝাড়ায় এবার ৯,৫১০ হেক্টর জমিতে ৮০,০০০ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শরীফ আজাদ প্রীতম, ৭১।
পাহাড়ি ঢলে তলিয়ে গেছে জামালপুরের বকশীগঞ্জের মেরুরচর ও দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরবাদ ইউনিয়নের শত শত একর জমির কাঁচা পাকা ধান। এলাকার লোকজন বলছেন, এলাকার দশানী নদীতে পাল্টাপাল্টি দুটি বাঁধ নির্মাণ করার এই দুর্গতি। আর যারা বাঁধ দিয়েছেন তারা বলছেন ভাঙন রোধে বাঁধ দেয়া ছাড়া কোনো উপায় ছিল না। এদিকে এলাকার জনপ্রতিনিধিরা বলছেন, বহমান নদীতে বাঁধ দেয়া রীতিমতো অপরাধ। আনসারি সুমনের তথ্য ছবিতে প্রতিবেদন। কোনো ক্ষেতে কোমর পানি, আবার কোনো ক্ষেতে পানি বুক ছুঁই ছুঁই। আকস্মিক পানির নিচে শত শত একর জমির কাঁচা পাকা ধান। এই অবস্থা জামালপুরের বকশীগঞ্জ এবং দেওয়ানগঞ্জ উপজেলার একটি বিস্তীর্ণ এলাকার। এলাকাবাসী জানান, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে দশানী নদী। এক সপ্তাহ আগে ভাঙন থেকে রক্ষা পেতে এই নদীর একটি অংশে নিজের উদ্যোগে বাঁধ দেন মাদারের চর, খাপড়াপাড়া, মুন্দিপাড়া সহ 11টি গ্রামের মানুষ। এতে ক্ষিপ্ত হয়ে দশানী নদীর মূল স্রোতধারায় পাল্টা বাঁধ নির্মাণ করেছেন বকশীগঞ্জের মেরুচর ও সাধুরপাড়া ইউনিয়নের চরাঞ্চলের মানুষ। এতে উজানের গাজীরপাড়া, বাঙ্গালপাড়া, কুতুবের চর, কলাকান্দা, দপরপাড়া গ্রামের শত শত একর ফসলি জমি তলিয়ে গেছে। এই ধানগুলো 3-4 দিনের পানির তলে ডুবে আছে পাহাড়ি ঢলে। এই দক্ষিণে বাঁধ দেওয়ার জন্য আমাদের এলাকায় ক্ষতি। যে আমাদের ভাটিতে বাঁধ দেওয়ার পরে আমাদের চাষিদের ফসল এবং ক্ষতি গেল, হাজার হাজার বিঘা সম্পত্তি আমাদের নষ্ট হয়ে গেছে। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষেরা বলছেন, নিজেদের রক্ষা করতেই তারা বাঁধ নির্মাণ করেছেন। সবাই মিলে একটা উদ্যোগ নিয়ে এখানে আমরা আমাদের জমিনে আমাদের রেকর্ডি সম্পদের উপরে আমরা বালু ফেলাইছি। আমরা জীবনও বান কাটবো না, যদি বান কাটে করেন তাহলে আমরা নিয়ে যাবেন গা, জেলখানায় ভর্তি করিয়েন। অনেক ক্ষতিকর কষ্ট করেছে, খুব ক্ষতি। 30টা ঘর ভাঙছে এই বছর। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন, এই পানি স্থায়ীভাবে থাকলে এই অঞ্চলের কৃষকরা চরম বিপর্যয়ের মুখে পড়বে। তাই দ্রুত নদীর বাঁধ সরিয়ে নিতে হবে। আমরা কোথায় যাব, কি করব? এই ধান যদি ডুবেই যায়, করার কিছুই নাই। তাহলে এই বাঁধটার কারণে তো আমাদের এই অবস্থা। ভুট্টা তুলে জানছে, ধান তুলে জানছে, সমস্ত শেষ। আমরা খাবো কি? বাংলাদেশ সরকার যদি এই দিক না দেয়, আমাদের একবারে সারা। এ নিয়ে এলাকার একজন জনপ্রতিনিধি জানান, নদীর গতিপথ বন্ধ করে দেয়া কোনো সমাধান নয়, এটি রীতিমতো অপরাধ। এখন যে জায়গায় আমি খাড়া আছি, এটা নালা নদী, এটা বান দেওয়া দিয়ে কিন্তু ওই খাওয়ার চরে মানুষ মেন নদীটাও বান দিতে আছে। প্রশাসন ডিসি স্যার এসে কিন্তু একটা সিদ্ধান্ত নিছে দুটোটা বান নিধি কেটে দেওয়ার জন্য। আমি তার জন্য আসছি। আসার পরে মানুষের তো বেপরোয়া ভাবে মানুষজন নাড়ি ফালা নিয়ে আসা শুরু করছে। এই এলাকার বেশিরভাগ মানুষের দাবি, নদীর বাঁধ সরিয়ে সবার সঙ্গে আলোচনা করে সমস্যার সার্বিক সমাধান করা হোক। আব্দুল্লাহ মামুন, 71। পাহাড়ি ঢলে তলিয়ে গেছে জামালপুরের শত শত একর জমির কাঁচা পাকা ধান। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনসারি সুমন। সুমন, দশানী নদীতে পাল্টাপাল্টি দুটি বাঁধ নির্মাণ কেন করা হলো, এ নিয়ে কর্তৃপক্ষ কি বলছে? এখন এই দুর্ভোগে তারা কি পদক্ষেপ নিচ্ছেন? মূলত দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জ উপজেলার মধ্য দিয়ে দশানী নদীটি প্রবাহিত হয়েছে। এই দশানী নদীর একটি শাখা দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খাপড়াপাড়ার ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। সেটি দশানী নদীর একটি শাখা। সেই শাখা নদীতে গত 2-3 বছরে ব্যাপকভাবে ভাঙনের সৃষ্টি হয় এবং সেই এলাকার লোকজন এই ভাঙন প্রতিরোধের জন্য পানি উন্নয়ন বোর্ড সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে বারবার আবেদন করেছে তাদের এই ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার জন্য। সেই এলাকার মানুষরা যেটি বলছেন, এই ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড সহ প্রশাসনের কেউ তাদের ডাকে সাড়া দেয়নি। বাধ্য হয়ে তারা এবার যদি নদী ভাঙন আবার শুরু হয় তাহলে তাদের শেষ যে সম্বলটুকু আছে, বসতবাড়ি, ফসলি জমি, গাছপালা এবং অন্যান্য যে স্থাপনাগুলো আছে সেগুলো নদীগর্ভে বিলীন হবে। সেই আশঙ্কা থেকেই মূলত খাপড়াপাড়া সহ এই এলাকার লোকজন নদীতে ড্রেজার মেশিন বসিয়ে তারা যে শাখা নদীটি আছে সেটিতে একটি বাঁধ নির্মাণ করে। বাঁধ নির্মাণ করার ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি সেই বাঁধে আটকা পড়ে এবং সেটি উজান এলাকায় নিম্নাঞ্চলগুলো প্লাবিত করতে থাকে। এই খাপড়াপাড়া এলাকার মানুষের বাঁধ দেওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে নদীর যে মূল স্রোতধারা, সেই স্রোতধারাতে কিন্তু সাধুরপাড়া এবং মেরুরচর ইউনিয়নের যে চরাঞ্চলের মানুষরা আছে
তারা মূল স্রোতধারায় আবার ড্রেজার মেশিন বসিয়ে তারাও প্রতিবন্ধকতার সৃষ্টি করে এবং বাঁধ দিয়ে দেয়। এই দুটি বাঁধের দেওয়ার ফলে উজান থেকে নেমে আসা যে পানি সেটি কিন্তু নদীতে প্রবাহিত হতে পারছে না। এই পানি প্রবাহিত না হয়ে উজানের যে এলাকাগুলো আছে সেগুলোর যে নিম্নাঞ্চল আছে সেগুলোতে প্রবাহিত হচ্ছে এবং সেই নিম্নাঞ্চলের যে কাঁচা পাকা ধান সেটি কিন্তু শত শত হেক্টর ফসল জমি ইতিমধ্যেই ডুবে গেছে এবং চরাঞ্চলের মানুষরা যেটি বলছেন যে এখন বর্ষা মৌসুম আসছে, সেখানে পাহাড়ি ঢল যদি একটু বেশি আকারে আসে বা বড় আকারে ভারী বর্ষণ হয় তাহলে কিন্তু সেই ফসল কয়েক গুণ বৃদ্ধি পাবে এবং নষ্টের পরিমাণটা আরো বেড়ে যাবে। তাদের এই ফসল নষ্ট হলে তাদেরকে পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না। যদিও প্রশাসনের পক্ষ থেকে দুটি এলাকার বাঁধ নির্মাণকারীদের সাথে প্রশাসনের লোকজন বারবার যোগাযোগ করছে, তাদের সাথে আলোচনা করার চেষ্টা করছে এবং বাঁধ অপসারণের চেষ্টা করছে, কিন্তু স্থানীয় যে মানুষরা আছেন যারা এই প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন তারা কিন্তু বাঁধ অপসারণে রাজি হচ্ছেন না। যদিও পানি উন্নয়ন বোর্ড কিন্তু দশানী নদীর মূল যে স্রোতধারা সেখানে ভাঙন প্রতিরোধের জন্য জিও ব্যাগ ডাম্পিং এর ব্যবস্থা করেছে এবং আরো বেশ কিছু অর্থ বরাদ্দ করেছে, কিন্তু স্থানীয় লোকদের দাবি যে যদি আগের বাঁধটি অপসারণ করা না হয় তাহলে তারা যে মূল স্রোতধারা যে বাঁধ দিয়েছেন সেটি অপসারণ করবেন না। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, যদি দ্রুত সময়ের মধ্যে বাঁধ অপসারণ করা না হয় তাহলে বর্ষা মৌসুমে বিশেষ করে পাহাড়ি ঢল হলে বা ভারী বর্ষণ হলে কিন্তু জামালপুরের এই দুই উপজেলার হাজার হাজার হেক্টর ফসলি জমি একদম পাকা ধান একেবারে নষ্ট হয়ে যাবে এবং এই অঞ্চলের হাজার হাজার কৃষক চরম বিপর্যয়ের মুখে পড়বে। এছাড়াও এই বাঁধ নির্মাণের ফলে পানির প্রবাহ বন্ধ থাকায় দশানী নদীর যে জীববৈচিত্র্য সেটি কিন্তু হুমকির মুখে পড়েছে এবং যদি এই বাঁধ অপসারণ করা না যায় তাহলে বর্ষা মৌসুমে যেমন এই অঞ্চলটা বিস্তীর্ণ অঞ্চলটা বন্যার পানিতে তলিয়ে যাবে, তেমনি শুকনো মৌসুমে এই অঞ্চলটা পুরোপুরি পানির সংকটে পড়বে। তিশা। সুমন, ধন্যবাদ আপনাকে। আপনি সঙ্গে থাকবেন, খোঁজখবর রাখতে থাকুন, নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবার আপনার সাথে যুক্ত হব। গাছে মুকুল আসার পর অসময়ের বৃষ্টি ও তাপপ্রবাহের কারণে এবার রাজশাহীতে আম উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা করছেন চাষিরা। তারা জানান যে হারে আম ঝরে পড়ছে তাতে এবার উৎপাদন কমে যাবে। যদিও কৃষি বিভাগ বলছে বড় গাছে আম কম থাকলেও ছোট গাছে যে আম এসেছে তাতেই পূরণ হবে লক্ষ্যমাত্রা। তাই শঙ্কিত না হয়ে নিয়ম মেনে গাছ ও আম পরিচর্যা করতে হবে। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশুর প্রতিবেদন। এবছর ফেব্রুয়ারির আগে থেকেই গাছে গাছে দেখা মেলে আমের মুকুল, তবে ঘন কুয়াশা ও অসময়ে বৃষ্টিতে নষ্ট হয় বহু মুকুল। এরপর আম আকার পেতে শুরু করলে শুরু হয় তাপপ্রবাহ, এতে অনেক আম ঝরে যায়। কাঙ্ক্ষিত উৎপাদন নিয়ে শঙ্কায় পড়েন চাষি ও বাগান মালিকরা। বিকল্প কোনো ব্যবস্থা সরকারিভাবে নেওয়া যায় কিনা যাতে এখানকার কৃষকরা তাদের এই ব্যবসা আমটাকে যথেষ্ট পরিমাণে একটা অর্থকারী ফসল হিসেবে ধরে রাখতে পারে। যখন আমাদের ফলনটা ভালো আসতেছে না সেই সময় আমাদের যেন ভর্তুকিটা দেয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে গত বছর বৈরী আবহাওয়া ও ঝড়ঝাপটার কারণে লক্ষ্যমাত্রার চেয়ে আমের উৎপাদন কম হয়েছিল প্রায় 11.5 মেট্রিক টন। এবছর আম কিছুটা ঝরলেও লক্ষ্যমাত্রা পূরণ হবে। ছোট গাছগুলো যেগুলো ম্যানেজমেন্ট করা খুব সহজ, যেগুলোকে আমরা সার দিতে পারবে, যেগুলোতে আপনার স্প্রে করতে পারবে, যেগুলোতে সেচ দিতে পারবে কমার্শিয়াল, সেগুলোতে কিন্তু আমের কোনোই ঘাটতি নাই। এছাড়া আম চাষিদের শঙ্কিত না হয়ে নিয়ম মেনে পরিচর্যা চালিয়ে যাবার পাশাপাশি রফতানিযোগ্য আম উৎপাদনে উদ্যোগী হবার পরামর্শ দেন জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। আমাদের যে সমস্ত রপ্তানিকারক প্রতিষ্ঠান আছে তাদেরকে সাথে সমস্ত কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে যেন নিরাপদ গুড এগ্রিকালচার প্র্যাকটিস অনুসরণ করে আম যাতে আমাদের বিদেশে পাঠানো যায় সে ব্যাপারে আমরা তৎপর আছি। গত বছর জেলায় আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল 2,60,164 মেট্রিক টন। এবছর কিছুটা কমিয়ে 2,60,006 মেট্রিক টন নির্ধারণ করেছে কৃষি বিভাগ। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী। দর্শক, রাজশাহীর আমের উৎপাদন নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, এবার কি পরিমাণ আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে? এছাড়া আম রক্ষায় কি কি পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ?
ঋষাব, যেটি আমরা সংবাদে শুনছিলাম যে এবার কিন্তু যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রাটি কিছুটা কমিয়ে আনা হয়েছে। 2,60,000 6 মেট্রিক টন যে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা সেটি ধরা হয়েছে। এটি গতবারের তুলনায় কিন্তু খুবই সামান্য পরিমাণে কমিয়ে আনা হয়েছে। তো কৃষি বিভাগ যেটি বলছে যে এই আম কিন্তু এক ধরনের এটি বৈরী আবহাওয়ারই ফসল, অর্থাৎ আম যখন বেড়ে ওঠে বা আমের মুকুলের শুরু থেকে সে সময় কুয়াশা থাকে বা শীতকালীন যে একটি বৃষ্টি সেটি তার উপর দিয়ে যায় এবং এই পুরো সময়টি এখন আম এই যে আকার পেতে শুরু করেছে। তো এই সময়টিতে কালবৈশাখী ঝড় সহ তাপপ্রবাহ বিভিন্ন ধরনের ঝড়ঝাপটার মধ্য দিয়ে কিন্তু আমকে বেড়ে উঠতে হয়। সেই জন্য আম এই যে প্রাকৃতিক ভাবেই কিন্তু আমের ভেতরে সেই আসলে গুণটা বা শক্তিটা থাকে যে এই ধরনের ঝড়ঝাপটা বা বৈরী আবহাওয়া মোকাবেলা করেই সে বেড়ে ওঠে। তো যেটি হয়েছে যে এই তীব্র তাপপ্রবাহের কারণে বেশ কিছু আম গাছ থেকে ঝরে পড়েছে এবং মুকুলের সময় আমরা যেটি সংবাদে শুনছিলাম, যখন এবার মুকুল এসেছিল এর পরেও ঘন কুয়াশা এবং সে সময় একটি বৃষ্টি হয়েছিল, এই কারণে কিন্তু অনেক মুকুল নষ্ট হয়েছে। তবে এখনো যে পরিমাণ আম আছে, আমরা বিভিন্ন ঘুরেছি রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার বাগান, বিশেষ করে চারঘাট, বাঘা, গোদাগাড়ি এই অঞ্চলের বাগানগুলোতে দেখেছি যে বড় গাছগুলোতে তেমন আম না থাকলেও এই যে ছোট যে গাছগুলো আছে, যে গাছগুলোতে আসলে পরিচর্যা করা সহজ এবং নতুন গাছ যেগুলোকে আসলে বলা যায়, সেই গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আম আছে। অর্থাৎ এতে করে ভোক্তাদের আসলে কোনোভাবেই কোনো শঙ্কার কারণ নেই যে আম এবার কম হবে বা এই ধরনের কোনো কিছু। এমনি কৃষি বিভাগ থেকেও কিন্তু এই ধরনের কথাই বলা হচ্ছে। তবে যত্ন নেওয়ার কথা বলা হচ্ছে, যারা আম চাষি আছেন বা বাগান মালিক আছেন তারা যেন সেচের ব্যবস্থাটা নিয়মিত রাখেন এবং নিয়ম মেনে গাছের পরিচর্যা যেন চালিয়ে যান, তাহলে যে পরিমাণ আম আছে গাছে লক্ষ্যমাত্রা এবার পূরণ হবে, এটি কিন্তু কৃষি বিভাগ বলছেই। পাশাপাশি এবার আমের আকারও মোটামুটি বেশ ভালোই, গেলবার কিন্তু আমরা দেখেছি যে আমের আকার ছোট হতে দেখা গেছে। তবে এবার এখন পর্যন্ত এই অবস্থা পর্যন্ত যে আকার দেখা যাচ্ছে, মোটামুটি ধারণা করা হচ্ছে যে এবার আমের আকারও বেশ ভালোই মিলবে মৌসুমে। তো সব মিলিয়ে এই রাজশাহীতে এবার যে আমের চাষ, সেখানে কিছুটা আমের চাষও বেড়েছে, অর্থাৎ যে নতুন জমিতে আমের চাষের পরিমাণ, সেই জমির সংখ্যাও কিছুটা বৃদ্ধি পেয়েছে। তো এই আম আসলে আপনি জানেন যে খুব আকর্ষণীয় একটি ফল, সবাই আসলে মৌসুমে এই আমের স্বাদ নিতে চায়। তো এখান থেকে আসলে কোনোভাবেই জি রসু, সব মিলে আশা করা যাচ্ছে যে একটি ভালো উৎপাদন হবে। আপনি সঙ্গে থাকবেন। দর্শক, রাজশাহীর আমের উৎপাদন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশেদুল হক রসু। যাচ্ছি পরের সংবাদে। গত মাসে চীনের প্রধান উপদেষ্টার সফরের সময় চীনের রাষ্ট্রপতি শি জিনপিং বাংলাদেশের আম আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি চীনের আমদানিকারকরা চাঁপাইনবাবগঞ্জে আমবাগান পরিদর্শন করেছেন। সাথে ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়ান। সবকিছু ঠিক থাকলে চলতি মৌসুমেই শুরু হবে আম রপ্তানি। একে শ্রোকনের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। বাগান ভরা আম বিভিন্ন জাতের। প্রথমবারের মতো চাঁপাইনবাবগঞ্জের আমের বাগানে এসেছেন চীনের রাষ্ট্রদূত। সোমবার নাচলে দুটি আমের বাগান ঘুরে দেখলেন দিনভর। রাষ্ট্রদূতের চোখে মুখে মুগ্ধতা, অভিব্যক্তিতে আগ্রহের আভাস। গ্যাপিং নামে পরিচিত উত্তম কৃষি চর্চা পদ্ধতিতে চাষ করা আম সম্পর্কে জানার চেষ্টা করেছেন খুঁটিনাটি। বাংলাদেশের আমের প্রশংসা করে আম আমদানি ও আম শিল্পে চীনা বিনিয়োগের সদিচ্ছা প্রকাশ করেছেন। The message to Bangladesh people that I'm here, I will help to have this mango, which is best in the world, to be exported to China. আমের স্বাদের প্রশংসা আর বিনিয়োগে চীনা রাষ্ট্রদূতের আগ্রহে খুশি আম চাষিরা বলছেন, চীনের মতো বড় বাজারে রফতানির প্রতিবন্ধকতা দূর করতে পারলে বৈদেশিক মুদ্রার নতুন দুয়ার খুলবে। পাশাপাশি কৃষি কর্মকর্তা জানান, চীন বাংলাদেশ থেকে আম আমদানি করার জন্য প্রস্তুত রয়েছে। চীন আমাদের দেশে এসে আমাদের আমের সাথে আমরা ওদের সাথে বিজনেস করতে চাই, এটা আমাদের জন্য খুবই সৌভাগ্যের বিষয়। এবং এই আমটা খেয়ে তারা চমৎকার বলছে এবং অত্যন্ত আশার বিষয় হচ্ছে যে আমরা
চায়না তা রপ্তানি করতে হবে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ কৃষি বিভাগের উপপরিচালক জানান, বছরের শুরু থেকে যাতে বেশি পরিমাণ আম রপ্তানি করা যায় সেই লক্ষ্যে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বাণিজ্য মন্ত্রণালয় বেটিয়া নিয়ে কাজ করছে, তো ট্রেসিবিলিটিও আমরা স্টার্ট করতে সক্ষম হয়েছি। তো আমাদের যে ব্যারিয়ারগুলো আছে সেই ব্যারিয়ারগুলো আশা করা যায় যে সরকারের সহায়তায় আস্তে আস্তে দূরীভূত হবে। চলতি মৌসুমে বাংলাদেশ থেকে 1.5 মিলিয়ন টন আম আমদানিতে আগ্রহী বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূতের সঙ্গে আসা চীনের ব্যবসায়ীরা। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 37,504 হেক্টর জমির আম বাগান থেকে 3,86,000 মেট্রিক টন আম উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। হাসান আহমেদ, 71। মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা উচিত ছিল। এটি অন্তর্বর্তীকালীন সরকারের একক সিদ্ধান্ত বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে গণসংযোগের সময় দেয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলে, মিয়ানমারকে মানবিক করিডোর দেয়া একটি বড় সিদ্ধান্ত। এর সাথে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভবিষ্যৎ ও এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা জড়িত আছে। তাই সরকারের দায়িত্ব ছিল এই বিষয় নিয়ে সমস্ত রাজনৈতিক দলের সাথে কথা বলা। তিনি আরও বলেন, মানুষকে সাহায্য করার ব্যাপারে কোনো আপত্তি নেই, তবে অবশ্যই এটি হতে হবে সকল মানুষের সমর্থনে। আমাদের মানুষকে সাহায্য করার ব্যাপারে কোনো আপত্তি নাই, জাতিসংঘ উদ্যোগ নেতাকে সাহায্য করার ব্যাপারে আপত্তি নাই। এটা হতে হবে সমস্ত মানুষের সমর্থনে। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না, আমরা একটা যুদ্ধের মধ্যে যাওয়াতে চাই না। আমাদের এখানে এসে আরো কেউ জলগ্রহণ করুক, সেটা আমরা চাই না। একে তো রোহিঙ্গাকে নিয়ে আমরা বড় সমস্যায় আছি, তারপরে এই প্যাসেজ দেওয়াতে যে আবার কোনো বড় সমস্যার সৃষ্টি হয় সেটা আলোচনা করে ব্যবস্থা নিয়ে তারপরে এটাতে যাওয়া উচিত ছিল বলে আমরা মনে করি। সমতা ও সাম্যর বাংলাদেশ করতে বর্তমান সরকার আন্তরিক বলে মন্তব্য করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও সিনিয়র সচিব মুশফিকুল ফজল আনসারী। সাহিত্য সংগঠন সাইক্লোনের আয়োজনে সিলেট আলাপন অনুষ্ঠানে সোমবার সন্ধ্যায় কথা বলেন তিনি। মুসলিম সাহিত্য সংসদের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন হয়। কবি সাহিত্যিক ও প্রবীণ রাজনীতিবিদ সালেহ আহমেদ খসরুর উপস্থাপনায় সাইক্লোনের সভাপতি মোয়াজ আফসারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিলেটের নবীন ও প্রবীণ কবি সাহিত্যিকরা। বাংলাদেশের মানুষ কিন্তু এখন এই ইয়াং জেনারেশন বলেন বা আপনারা যারা এখন অনেক সচেতন। এখন যে বললে এই যে আমাদের একটা পলিটিক্যাল কালচার তৈরি হয়েছে যে আমরা সবকিছুতে একটা আধিপত্য তৈরি করতে চাই। যেমন আমি এলাকার বড় নেতা, আমার পেছনে 10টা লোক ধরবে, সামনে 5টা লোক ধরবে, তারপরে আমাকে সালাম দিবে, আমি সালাম দিতে অভ্যস্ত, কিন্তু সালাম দিতে অভ্যস্ত হই। সেই বাংলাদেশে আর নাই, যিনি সালাম দিবেন তাকে সালাম দিতে হবে। এই বাংলাদেশে এই পরিবর্তনকে সকল ক্ষেত্রে সত্তা বিভাগ করা, আপনি কেবল নিচেই বসবেন আর আমি কেবল করে বলবো, আমি জোর বলে কথা বলবো, আপনি কেবল চিরুচুর করবেন, এই রাজনীতি বাংলাদেশে চলবে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদ্রাসা ছাত্র হাফেজ সুলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে তাকে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী সংস্থা সিআইডি। শুনানি শেষে আদালত আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে কড়া নিরাপত্তায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। তবে শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় তাকে হেনস্থা করে আইনজীবীদের একাংশ। পরে পুলিশের নিরাপত্তায় তাকে কারাগারে পাঠানো হয়। উভয় পক্ষের শুনানি আনতে এই আসামিকে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং মূল রহস্য উদ্ঘাটনের জন্য এই কারা অস্ত্রগুলি সরবরাহ করছে এবং এই কারা হুকুম দিছে এই সকল বিষয় উদ্ঘাটনের জন্য তাকে 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা মামলায় রাজবাড়ী 1 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আওয়ামী লীগ নেতা কাজী কেরামত আলীকে 2 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। সোমবার রাজবাড়ী সদর উপজেলা আমলি আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামজিদ হোসেন এই নির্দেশ দেন। এছাড়াও শিক্ষার্থীদের উপর হামলার আরও একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাজবাড়ীর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন। সোমবার তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত 6 এপ্রিল রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দেশের বিভিন্ন স্থানে গত 24 ঘন্টায় বজ্রপাতে অন্তত 17 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লার মুরাদনগর ও বগুড়া উপজেলায় 5 জন এবং কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও মিঠামইনে 3 জন মারা গেছেন। এছাড়া সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা, চাঁদপুর, মৌলভীবাজার সহ 9 জেলায় আরও 9 জনের মৃত্যু হয়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সোমবার দুপুর 12টার দিকে কুমিল্লার মুরাদনগরে কোরবানপুর পূর্বপাড়ার একটি মাঠে কৃষক নিখিল দেবনাথ ও জুয়েল ভুইয়া পাশাপাশি জমিতে ধান কাটছিলেন। এ সময় বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরেক কৃষক নাজির। একই সময় খোসবাসী ইউনিয়নের পয়েলগাছা গ্রামের কয়েকজন শিশু মাঠে ঘুরে ওড়াচ্ছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ফাহাদ, জিহাদ ও আবু সুফিয়ান নামে 3 জন মারাত্মকভাবে আহত হয়। পরে হাসপাতালে নিলে ফাহাদ ও জিহাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে হাওড়ে ধান কাটতে গিয়ে কিশোরগঞ্জের হালালপুর গ্রামে ইন্দ্রজিৎ দাস নামে একজন মারা গেছেন। এছাড়া রানীগঞ্জ গ্রামে ধানের খড় ঢাকতে গিয়ে ফুলেছা বেগম এবং খয়েরপুর হাওড়ে মাছ ধরতে গিয়ে স্বাধীন মিয়া নামে এক যুবক মারা গেছেন। সুনামগঞ্জের বুড়িগাঙ্গাল হাওড়ে সকালে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যান কলেজ শিক্ষার্থী রিমন তালুকদার। এই সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে জমি থেকে খড় আনতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন বিশিখা সরকার। নেত্রকোনার মদনে মাদ্রাসায় যাওয়ার পথে বজ্রপাতে আরাফাত মিয়া নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এর আগে রবিবার রাতে বজ্রপাতে মারা যান মাদ্রাসা শিক্ষক দিদারুল। আব্দুল্লাহ মামুন, 71। জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ হত্যার বিচারের দাবিতে আবার উত্তাল হওয়ার প্রস্তুতি নিচ্ছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, 9 মাস পার হলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের উপর হামলাকারীদের নামে জিডি মামলা তো দূরে থাক, তদন্ত পর্যন্ত করেনি। উল্টো হামলাকারীদের পুনর্বাসন করা হচ্ছে। শাহবাজিদ আহমেদের প্রতিবেদন। 2024 সালের 28 অক্টোবর 108তম সিন্ডিকেট সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষক সহ 81 জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্তের কথা জানান উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শওকত আলী। যে সকল কর্মকর্তা কর্মচারী শিক্ষক জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে মামলা রুজু করার সিদ্ধান্ত হয়েছে। সিসিটিভির ফুটেজে দেখা যায় জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর একযোগে পুলিশের সাথে হামলা করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও কয়েকজন শিক্ষক। চাইলেই যাদের চিহ্নিত করা যায়, অথচ প্রশাসন সেরকম কোনো পদক্ষেপ নেয়নি। জুলাই বিপ্লবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর আবু সাইদ মারা গেছে, কিন্তু একইভাবে অত্যাচার চালানো হয়েছে অন্যান্য অনেক শিক্ষার্থীর উপর, অনেকে আহত হয়েছে। 8 মাস পার হওয়ার পরে এখন পর্যন্ত কোনো মামলা দেখতে পেলাম না, কোনো ন্যায় বিচার, কোনো তদন্ত, কোনো কিছুই এখন পর্যন্ত এই প্রশাসনের হাত ধরে আমরা দেখতে পাইনি। শিক্ষার্থীরা বলছেন আসলে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রক্তের উপর দাঁড়িয়ে বিচার প্রক্রিয়া নষ্ট করতে চায়। আমরা মনে করি যে বর্তমান যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা এই গণ অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে একটি প্রশাসন এখানে স্থাপিত হয়েছে। আমরা মনে করি যে তাদের আকাঙ্ক্ষা থাকবে এই জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করা। সুতরাং তাদের যে বিপরীত শক্তি তাদেরকে এই জায়গাগুলোতে এনে আমরা মনে করি যে সেটা আমাদের জন্য অনিরাপদ। আহত শিক্ষার্থী হয়ে আমার এই জায়গায় যে ক্ষোভ প্রকাশ করতে হয় যে যেসব কর্মকর্তা কর্মচারী শিক্ষক এবং ছাত্রলীগের গুন্ডারা আমাদের উপর হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ এখনো হয় নাই, তারা এখন বিচারের আওতায় আসে নাই। শিক্ষার্থীরা আরও জানান বিচার বিভাগীয় তদন্ত কমিটি না করে নামে মাত্র একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হয়েছিল, যারা কোনো সুপারিশ করেনি। শুধু সময় নষ্ট হয়েছে। তারা আরও জানান হামলাকারীরা বহাল তবিয়তে
বিভিন্ন পদপদবিতে তাদের পদায়ন করা হচ্ছে। উপাচার্য জানান, দল দেখে নয়, যোগ্যতা ও মেধার ভিত্তিতে তাদের পদায়ন হচ্ছে। এই যে পদোন্নতি এটা তো অনেক আগে থেকে অ্যাপ্লাই করছে, সেটাকে আমি বাতিল করতে পারি কেমন করে? এই সকল যে বিষয়ের যে হায়ার বোর্ড আছে, সেই বোর্ডের মেম্বারগুলো সেটা হাইলি কোয়ালিফাইড পারসন, অনেক উপরের লেভেলের, তারা এসে তাদের মতামত দিয়েছেন। গত বছরের 16 জুলাই ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এই ঘটনায় মেট্রোপলিটন তাজহাট থানায় মামলা করেন আবু সাইদের বড় ভাই রমজান আলী। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো জিডি, মামলা বা কার্যকরী কোনো তদন্ত করা হয়নি। শাহ বাইজিদ আহমেদ, 71, রংপুর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জাবি শাখার 259 ছাত্রলীগ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার এবং 9 শিক্ষককে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, 14 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত আলাদা সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের উপর হামলা হয়। এর প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে 259 ছাত্রলীগ নেতাকর্মী, 9 জন শিক্ষক, 2 জন কর্মকর্তা এবং 1 জন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, 17 জুলাই সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী একটি অধিকতর তদন্ত কমিটি গঠন করা হয়। সাভারের ডিইপিজেডের পুরাতন জোনের একটি কারখানার লিফট মেরামতের সময়ে লিফট ছিঁড়ে পড়ে ইকবাল হোসেন নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন বিদ্যুৎ হোসেন নামে আরও এক শ্রমিক। সোমবার সন্ধ্যায় সাভারের ডিইপিজেডের পুরাতন জোনের বান্দো গ্রুপের ছেগি কারখানায় এই ঘটনা ঘটে। নিহতের স্বজন ও বেবজা কর্তৃপক্ষ জানান, বিকেলে কারখানা ছুটির পর 2 জন ইলেকট্রিশিয়ান লিফট মেরামতের কাজ শুরু করেন। এ সময় হঠাৎ লিফটটি দোতলা থেকে নিচতলায় পড়ে যায়। এতে 2 ইলেকট্রিশিয়ান গুরুতর আহত হন। দ্রুত তাদের গাজীপুরের কেপিজি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইকবাল হোসেনকে মৃত ঘোষণা করেন। এছাড়াও আহত শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে পাঠানো হয়েছে। লিফট ছিঁড়ে নাকি ওরা লিফট ছিঁড়ে গেছে, লিফটের উপরে ছিল 2 জন লোক কাজ করতেছিল, ওখানে ছিঁড়ে নাকি ওখান থেকে পরেই মারা গেছে। বললাম যে আমি ওনাদের সাথে চাকরি করি, সত্য করে নাকি সেটা বলুন। তখন উনি বললো যে উনি মারা গেছে, লিফটে কাজ করতে গেলে 2 জন ছিল, একজন গুরুতর আহত হয়েছে আর ইনি মারা গেছে। ওখানে উপরে 2 জন ছিল, তো একজন তো বুঝতেই পারছেন ডেড, আরেকজন অনেক গুরুতর আহত, প্লাস অর্থোপেডিক হাসপাতালে পাঠানো হয়েছে। জুলাই বিপ্লবে শহীদ পটুয়াখালী জসিম হাওলাদারের মেয়ে লামিয়ার মৃত্যুতে অসুস্থ হয়ে পড়েছে তার মা ও ছোট বোন। বর্তমানে তারা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার রাতে লামিয়ার দাফনের পরপরই অসুস্থ হয়ে পড়েন লামিয়ার মা রুমা বেগম ও ছোট বোন বুশরা। রাতেই তাদের হাসপাতালে ভর্তি করা হয়। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার দিলরুবা ইয়াসমিন লিজা জানান, মানসিক চাপজনিত কারণে তারা অসুস্থ হয়ে পড়েন, তবে এখন তারা শঙ্কামুক্ত। এদিকে তাদের অসুস্থতার খবর হাসপাতালে গিয়ে দেখা করেছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আধিপত্য বিস্তার নিয়ে 2 পক্ষের দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। এ সময় বেশ কিছু বাড়িঘরে ভাঙচুর করা হয়েছে। রবিবার রাতে ও সোমবার সকাল থেকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের আমিন মেম্বার ও গিয়াসউদ্দিনের মধ্যে বিরোধ চলছিল। রবিবার রাতে 2 পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এরপর সোমবার সকালেও অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় 2 পক্ষের লোকজন। এ সময় অন্তত 20 জন আহত হন। কমপক্ষে 15টি বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফসলি জমির মাটি কাটার অভিযোগে গাজীপুরে অভিযান চালিয়ে 10 জনকে আটক ও 4টি ট্রাক জব্দ করা হয়েছে। আটক প্রত্যেককে 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার এই অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মামুনুর রশিদ। তিনি জানান, গত কয়েকদিন ধরেই মাটি কাটার খবর পেয়ে নগরের কড্ডা ব্রিজ সংলগ্ন এলাকা, বাইমাইল ব্রিজ, কোনাবাড়ি, ইসলামপুর, বাসন, কারখানা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটা ও পরিবহন করার সময় হাতে নাতে মোট 10 জনকে আটক ও 4টি ট্রাক জব্দ করা হয়। অভিযানে ভূমি কর্মকর্তাদের পাশাপাশি আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
সাভারে শুরু হয়েছে স্পটে কর নির্ধারণ কার্যক্রম। সরকারের রাজস্ব আয় বাড়াতে এবং করদাতাদের জন্য কর দেওয়ার প্রক্রিয়া সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে হাতের নাগালে সেবা পেয়ে উৎসাহিত নতুন করদাতারা। এর আয়োজনের মাধ্যমে করদাতার সংখ্যা বাড়ার আশা করছেন সংশ্লিষ্টরা। রায়ান মিনামিনের তথ্য ছবিতে প্রতিবেদন। করদাতার সংখ্যা বাড়াতে ও রাজস্ব আদায়কে আরো গতিশীল করতে মাঠ পর্যায়ে সরাসরি কাজ করছে আয়কর বিভাগ। কর অফিসে এসে ঝামেলা পোহানোর পরিবর্তে এবার জনগণের দ্বার প্রান্তে সেবা পৌঁছে দিচ্ছে সংস্থাটি। সোমবার ঢাকার কর অঞ্চল 12 এর উদ্যোগে কর জাল বৃদ্ধির লক্ষ্যে সাভার সিটি সেন্টারে স্পটে কর নির্ধারণ ও রিটার্ন দাখিল কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী চলে এই কার্যক্রম। এটা তো অনেক ভালো একটা উদ্যোগ আমাদের, যেহেতু আমরা এই মার্কেটে বিজনেস করি আর আমাদের মার্কেটের অফিসে যেহেতু এই আয়োজনটা করছে, তো আমরা সুবিধা হচ্ছে আমাদেরকে কর দেওয়ার, এবং কি দূরে কোথাও যাওয়ার লাগতেছে না আমাদেরকে। খুব অল্প সময় কর দিতে পেরেছি এবং প্রথম কর দিয়ে আমার খুব ভালো লাগছে। গ্রাহকরা বলছেন কর বিভাগের এমন কার্যক্রমে রাজস্ব বাড়বে সরকারের। এ সময় আয়কর বিভাগকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন ব্যবসায়ীরা। আমাদের ট্যাক্সের পয়সায় এই দেশটা উন্নয়ন হবে। এই দেশের উন্নয়ন হলে আমরা মানুষকে বলতে পারবো আমার দেশের সরকার শক্তিশালী, আমার দেশ শক্তিশালী। তাই আমি অন্য কাউকে এই টাকাটা দিব না, এই টাকাটা, এই ট্যাক্সের টাকাটা দেব আমি আমার জন্য, আমি আমার দেশের জন্য। জনগণের আয়করের মাধ্যমে দেশের সকল উন্নয়নের কাজ করা হয়, তাই সকল করদাতাকে নিয়মিত কর প্রদানের অনুরোধ করা হয় এই আয়োজনে। আইনে বিভিন্ন পর্যায়ে এসছে, আমরা এখন এটা যেহেতু করদাতারা খুব বেশি এই রিটার্ন দাখিল করছেন, আমরা এটা যেহেতু ওনারা 30শে জুন পর্যন্ত সময় পাবেন, আমরা এটাকে ব্যবহার করছি নতুন করদাতারা যাতে যে কোনো সময় তার আয়কর হিসাবটা দিতে পারে। অনুষ্ঠানে 87 জন করদাতা নানা ধরনের সেবা নেন। এছাড়া 38 জন নতুন করদাতা তাদের নথিপত্র দাখিলের মাধ্যমে বিনা খরচে কোনো ঝামেলা ছাড়া আয়কর সনদ গ্রহণ করেন, যেখান থেকে 89,000 টাকা কর আদায় করা হয়। আব্দুল আল মামুন, 71। বিশ্ব পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা দিবস উদযাপন করেছে ইউনাইটেড গ্রুপ ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলো। চট্টগ্রামের আনোয়ারায় তাদের প্ল্যান্ট প্রাঙ্গণে দিবসটি উদযাপন করা হয়। সোমবার দিনব্যাপী এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য সচেতনতার সংস্কৃতির প্রচার। উদযাপনের অংশ হিসেবে ইউনাইটেড গ্রুপ এবং এর সহযোগী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে প্রাঙ্গণ ও আশেপাশের এলাকায় শোভাযাত্রা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরে কুইজ প্রতিযোগিতা হয় এবং অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ আরএফএল এর উদ্যোগে দীর্ঘ 22 বছর ধরে বন্ধ থাকা রাজশাহী টেক্সটাইল মিল বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড হিসেবে আবারও যাত্রা শুরু করতে যাচ্ছে। সোমবার রাজশাহী নগরীতে মিলটি চালু উপলক্ষে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। বলা হয়, বিটিএমসি এর সঙ্গে প্রাইভেট পাবলিক পার্টনারশিপের আওতায় এই মিলটি চালু করতে যাচ্ছে প্রাণ আরএফএল। প্রায় 26 একর আয়তনের এই কারখানাকে প্রাণ আরএফএল পরিণত করতে চায় উত্তরবঙ্গের সর্ববৃহৎ পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠানে। শতভাগ রপ্তানিমুখী এই কারখানায় তৈরি করা হবে বিভিন্ন ব্যাগ, জুতা ও তৈরি পোশাক। তাছাড়া এখানে একটি আধুনিক কল সেন্টার প্রতিষ্ঠা করা হবে। 2 বছরের মধ্যেও 12,000 মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে প্রায় 350 কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা নেওয়া হয়েছে। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঢালাই স্পেশাল সিমেন্টের উদ্যোগে বাড়ি নির্মাণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় শরীয়তপুর শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় এই কর্মশালায় শরীয়তপুর শহরের বেশ কিছু বাড়ির মালিক অংশ নেন। কর্মশালায় স্থাপনা নির্মাণের প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী ব্যবহারে সতর্কতা অবলম্বনের উপর গুরুত্ব দেওয়া হয়। ঢালাই স্পেশাল সিমেন্টের শরীয়তপুরের ডেপুটি ম্যানেজার সহ অন্যান্য কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। মানসিক ও শারীরিকভাবে অসুস্থ ঠিকানাবিহীন মানুষ ও বৃদ্ধদের জন্য বরিশালে বৃদ্ধাশ্রম গড়ে তুলেছেন 4 শিক্ষার্থী। শহরের তালতলের একটি ভাড়া ঘরের এই বৃদ্ধাশ্রমে এখন আশ্রিতের সংখ্যা 9 জন, যাদের খরচে যোগান দিতে কাজ করছে 27 সদস্যের একটি পরিচালনা পর্ষদ, যেখানে উদ্যোক্তা 4 শিক্ষার্থীর পাশাপাশি ব্যবসায়ী থেকে গৃহিণীও রয়েছেন।
বিধান সরকারের প্রতিবেদন। 4 বছর আগে রাস্তায় পাওয়া ঠিকানাবিহীন কিছু মানুষকে নিয়ে বরিশাল নগরীর তালতলীতে এই নিবাসটি গড়ে তোলেন 4 শিক্ষার্থী। শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এই বৃদ্ধাশ্রমে মানসিক এবং শারীরিক প্রতিবন্ধী ছাড়াও রয়েছেন অশীতিপর বৃদ্ধারা। সংগঠকরা জানান অসহায় এই মানুষগুলোর জন্য ঘর ভাড়া পেতে নানা সমস্যা পোহাতে হয় তাদের। এছাড়া আর্থিক সংকট দেখা দিলে পরিচালনা পর্ষদের অনুদানের মাত্রা বাড়াতে হয়। তাদের নিয়ে কাজ করতে গিয়ে, বাসা ভাড়া করতে গিয়ে অনেক বিড়ম্বনায় পড়তে হয় আমাদেরকে, কারণ আমাদেরকে কেউ বাসা ভাড়া দিতে চায় না। যে বাবা মাকে যারা ফেলে দিয়ে গেছে রাস্তায়, যত্ন করতে পারে না, তাদের যত্ন করার সুযোগ পাচ্ছি, মানুষ হিসেবে মানুষের জন্য কাজ করতে পারছি, এটাই আমার জন্য অনেক বড় কিছু। সংগঠকরা আরও জানান স্থায়ী একটি আবাসস্থলের পাশাপাশি অ্যাম্বুলেন্স থাকলে বয়স্ক এই মানুষগুলোর চিকিৎসার ব্যবস্থা করা যেত খুব দ্রুত। একটা নিজস্ব স্থান দরকার, যদি ডিসি মহোদয় আমাদের একটু করোনার দৃষ্টিতে তাকিয়ে ওনাদের জন্য যদি হয় একটু জায়গা দরকার। এদিকে শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এমন নিবাসের প্রশংসা করেন সমাজসেবা অধিদপ্তর কর্তৃপক্ষ। সরকারি সহায়তা দেওয়ার আশ্বাসও দেন তারা। আমরা সমাজসেবা থেকে যদি সহযোগিতা করতে তাদের নিবন্ধন নিতে হবে, সেই যেটা আমি অনুরোধ করবো যে নিবন্ধন প্রক্রিয়া শেষ করে আমি জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলাপ করে এদের কোনো বাসস্থান অথবা চিকিৎসা সেবা নিশ্চিত করা যায় সে ব্যবস্থা আমি গ্রহণ করব। এই নিবাসে শুরুতে 23 জন আশ্রিত থাকলেও পরে মারা যান 9 জন। অন্যদিকে ঠিকানা পেয়ে 5 জনকে হস্তান্তর করা হয় স্বজনদের কাছে। বিধান সরকার, 71, বরিশাল। নোয়াখালীর চৌমুহনীতে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী রাম ঠাকুরের 76তম তিরোভাব উৎসব। 4 দিনের এই উৎসবে যোগ দিয়েছেন দেশ বিদেশের ভক্তরা। সোমবার বিকেল থেকে রাম ঠাকুর আশ্রমে বেদপাঠ, গঙ্গা আবাহন, উৎসব অধিবাস, নামযজ্ঞ, সত্যনারায়ণ পূজা, আলেখ্য গীতি সহ নানা আনুষ্ঠানিকতায় শুরু হয় উৎসব। উৎসব এলাকার নিরাপত্তায় 200 পুলিশ, র্যাব এবং যৌথ বাহিনীর সদস্য এবং 400 স্বেচ্ছাসেবক কাজ করছে। এছাড়া পুরো আশ্রম এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পঞ্জিকা মতে পূর্ণ অক্ষয় তৃতীয়া তিথিতে পূজা, মহাপ্রসাদ বিতরণ আর নগর কীর্তনের মধ্য দিয়ে বৃহস্পতিবার উৎসব শেষ হবে। এখন যে পরিস্থিতি বাংলাদেশের, যে পরিস্থিতি যেন ঠাকুর আমাদেরকে রক্ষা করে, দেশের যেন খুব শান্তি বজায় থাকে। প্রত্যেক বছরে নিয়ত করে আসি যেন সবার পরিবার পরিজন সবাইকে নিয়ে সুস্থ থাকে, ভালো থাকে। দেশের ভালোর জন্য, সবকিছু ভালোর জন্য আমাদের প্রার্থনা ঠাকুরের কাছে। কুমিল্লা চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী হয়েছে। উদ্বোধনী ম্যাচে চাঁদপুর জেলা দলকে 1-0 গোলে হারিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা দল। সোমবার জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ভেন্যুর শুভ উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার। উদ্বোধনী খেলায় অংশ নেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা বনাম চাঁদপুর জেলা দল। এই টুর্নামেন্টে অংশ নেবে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালী জেলা দল।